আসসালামু আলাইকুম সবাইকে। তো ক্লাসের শুরুতেই তোমাদের একটা প্রশ্ন করি। ধরো আমি তোমাকে এক ফোঁটা পানি দিয়ে বললাম যে এই এক ফোঁটা পানিতে ঠিক কতগুলা পানির H2O অণু আছে। তোমার অনুমান কি হতে পারে? এই এক ফোঁটা পানিতে 1000 পানির অণু থাকতে পারে, 1,00,000 থাকতে পারে, 1 কোটি থাকতে পারে। বাট উত্তর হচ্ছে না। কারণ এই সামান্য এক ফোঁটা পানির ভিতরের অণুর সংখ্যাটা এতই বিশাল বড় একটা সংখ্যা যে যদি তুমি তোমার জন্ম থেকে এক ফোঁটা পানির একটা একটা করে অণু গুনতে থাকো, তোমার মৃত্যুর সময় এসে যাবে, অথচ তুমি এক ফোঁটা পানির অণুর সংখ্যাটা গুনে শেষ করতে পারবে না। অর্থাৎ ধারণা করো যে এই সংখ্যাটা কত বিশাল বড় একটা সংখ্যা। আর আজকের ক্লাসে আমরা এই বিশাল সংখ্যাগুলোকে মোলের ধারণা থেকে হিসাব করে বের করব। তার মানে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মোলের ধারণা, এবং আশা করি আজকের ক্লাস শেষে তুমি বলে দিতে পারবা ঠিক এক ফোঁটা পানিতে কতগুলা পানির H2O অণু আছে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো শুরুতে আমরা পরিমাপের বিভিন্ন একক সম্পর্কে আসে একটু ধারণা নিই। ধরো তোমাকে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে বলে, তাহলে তুমি সেটা বের করবে মিটার, ফুট বা ইঞ্চি ইত্যাদি এককে বের করতে পারো। ঠিক তেমনিভাবে আমরা তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করি সেলসিয়াস, কেলভিন বা ফারেনহাইট একক। আবার ভর পরিমাপের জন্য আমরা বের করি কেজি বা পাউন্ড। ঠিক তেমনিভাবে আমাদের যে পদার্থের পরিমাণ আছে, পদার্থের পরিমাণ নির্ণয় করার জন্য যে এককটা বের করি সেটা হলো আমাদের মোল। অর্থাৎ আমরা ভর পরিমাপের জন্য যেভাবে কেজি বা পাউন্ড ব্যবহার করি, তাপমাত্রা পরিমাপের জন্য যেভাবে সেলসিয়াস বা কেলভিন ব্যবহার করি, আর দৈর্ঘ্য পরিমাপের জন্য যেভাবে মিটার বা ফুট ব্যবহার করি, ঠিক তেমনিভাবে পদার্থের পরিমাণ বের করার জন্য যে এককটা ব্যবহার করা হয় সেটা হলো মোল। তো আমরা জানলাম যে পদার্থের পরিমাণ বের করার জন্য যে এককটা ব্যবহার করা হয় সেটা হলো মোল। তো এবার আসো আমরা একটু জানি যে মোলের মিনিংটা আসলে কি। ধরো আমি যদি তোমাকে বলি এক হালি কলা, তার মানে তুমি কি বুঝো? এখানে আমার 4টা কলা আছে। ঠিক সেমভাবে আমি যদি তোমাকে বলি যে 1 ডজন ডিম, তার মানে তুমি এখানে কি বুঝো? যে এখানে আমার 12টা ডিম আছে। অনুরূপভাবে এক মোল পরমাণু বলতে বোঝায় 6.023 × 10⁻23টি পরমাণু। অর্থাৎ আমরা হালি বলতে বুঝি যেমন 4টা, ডজন বলতে বুঝি 12টা, ঠিক সিমিলারলি মোল বলতে বুঝি 6.023 × 10⁻23 এই সংখ্যাটা। এবং এই সংখ্যাটা অনুমান করছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো। এর জন্য এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ এক মোল বলতে বোঝায় অ্যাভোগাড্রো সংখ্যা বা 6.023 × 10⁻23টি। অর্থাৎ আমি যদি বলি যে এক মোল মানুষ, তার মানে বোঝায় যে 6.023 × 10⁻23টি মানুষ আছে। ঠিক সিমিলারলি আমি যদি বলি যে এক মোল গরু, তার মানে বোঝায় যে 6.023 × 10⁻23টি গরু আছে। আবার আমি যদি বলি যে এক মোল অণু, তার মানে বোঝায় যে এখানে 6.023 × 10⁻23টি অণু আছে। আবার যদি বলি এক মোল আয়ন, তার মানে বোঝায় যে 6.023 × 10⁻23টি আয়ন আছে। আবার যদি বলি এক মোল সোডিয়াম প্লাস আয়ন, তার মানে বোঝায় যে এখানে 6.023 × 10⁻23টি সোডিয়াম প্লাস আয়ন আছে। অর্থাৎ এক মোল মানে বোঝায় যে 6.023 × 10⁻23টি। আর তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মোল কাকে বলে, তাহলে তুমি উত্তরটা দিবে যে যে পরিমাণ পদার্থে 6.023 × 10⁻23টি সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, সেই পরিমাণ পদার্থকেই এক মোল বা মোল বলে। তো এবার আসো আমরা একটা বিষয় একটু লক্ষ্য করি। ধরো আমরা একটা পাল্লাতে 4টা কলার ভর পরিমাপ করলাম এবং দেখলাম আমাদের ভরটা আসছে 480 গ্রাম। ঠিক আরেকটা পাল্লাতে আমরা 4টা ডিমের ভর পরিমাপ করলাম এবং দেখলাম এখানে আমাদের ভরটা আসছে 220 গ্রাম। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে দুই ক্ষেত্রেই কিন্তু সংখ্যাটা ছিল 4, অর্থাৎ কলার সংখ্যা ছিল 4 এবং ডিমের সংখ্যা ছিল 4। বাট সংখ্যা সমান হওয়ার পরও তাদের ভর কিন্তু সমান হবে না। অর্থাৎ সংখ্যা সমান হলেও ভর সমান হবে না, অর্থাৎ ভিন্ন হতে পারে। সিমিলারলি পরমাণু বা অণুর ক্ষেত্রে আমরা এরকম বিষয় লক্ষ্য করি। ধরো আমি যদি এক মোল, অর্থাৎ এক মোল মানে হলো আমাদের 6.023 × 10⁻23টি অক্সিজেন গ্যাসের অণু পরিমাপ করলাম এবং দেখলাম এই এক মোল অক্সিজেন গ্যাসের ভর আমরা পাইছি 32 গ্রাম।
এবং আমরা একইভাবে 1 মোল অর্থাৎ 6.023 × 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর পরিমাপ করি, তখন দেখব আমরা কার্বন ডাইঅক্সাইড অণুর ভর পাইলাম 44 গ্রাম। অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা আমাদের সেম ছিল। অক্সিজেন অণুর সংখ্যাটাও ছিল আমাদের 6.023 × 10⁻23, আবার কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যাটাও ছিল কিন্তু আমাদের 6.023 × 10⁻23টি। দুই ক্ষেত্রে সংখ্যাটা সমান ছিল, কিন্তু আমাদের দুই ক্ষেত্রে ভরটা কিন্তু সমান আসে নাই। এবং এই 1 মোল অক্সিজেন অণুর যে ভরটা পাইলাম আমরা 32 গ্রাম, এই 1 মোল অণুর ভরটাকে আমাদের বলা হয় আণবিক ভর। সিমিলারলি আমরা 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর পাইছি 44 গ্রাম, এবং এই 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভরকে আমরা বলা হয় 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তো এবার আসো আমরা যেই জিনিসগুলো এতক্ষণ আলোচনা করলাম সেগুলো একটু লিখি। তো আমরা একটু আগে পড়লাম যে 1 মোল মানে হলো আমাদের পরমাণুর ক্ষেত্রে থাকবে হলো আমাদের পারমাণবিক ভর, আর অণুর ক্ষেত্রে থাকবে আমাদের আণবিক ভর। এবং আমরা এটাও পড়ছিলাম যে 1 মোলে 6.023 × 10⁻23টি পরমাণুর ক্ষেত্রে থাকবে পরমাণু, আর অণুর ক্ষেত্রে থাকবে অণু। এবং আমার আরেকটা জিনিস এক্সপেরিমেন্টালি বের করা হয়েছে, সেটা হলো আমার এসটিপি কন্ডিশন। এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেখানে আমার টেম্পারেচারটাকে ফিক্সড ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এবং আমার যে প্রেশারটা আছে সেটাকে ধরা হয় 1 atm। এবং এই এসটিপি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atm চাপে সকল গ্যাসের 1 মোল অর্থাৎ 6.023 × 10⁻23টি সংখ্যক অণুর আয়তন আমরা পাই 22.414 লিটার। অর্থাৎ এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.414 লিটার। তো এখানে আমরা লিখি যে 1 মোল গ্যাস ইজ ইকুয়াল টু 22.414 লিটার, এবং এখানে আমার কন্ডিশনটা হলো এসটিপি। এবং আমাদের আরেকটা কন্ডিশন হলো এসএটিপি কন্ডিশন, এবং এই এসএটিপি কন্ডিশনে আমাদের তাপমাত্রাটা করা হয় 25 ডিগ্রি সেলসিয়াস, এবং এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের 1 মোল অর্থাৎ 6.023 × 10⁻23টি সংখ্যক অণুর ভর আমরা পাই 24.789 লিটার। অর্থাৎ এসএটিপিতে আমাদের 1 মোল ইজ ইকুয়াল টু 24.789 লিটার, এবং এটা হলো আমাদের এসএটিপি কন্ডিশন। অর্থাৎ 1 মোল মানে আমরা বলতে পারি পরমাণুর ক্ষেত্রে হবে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে হবে আণবিক ভর, আর এখানে থাকবে 6.023 × 10⁻23টি পরমাণুর ক্ষেত্রে পরমাণু, আর অণুর ক্ষেত্রে অণু। এবং এসটিপিতে এটার আয়তন হবে 22.414 লিটার, এবং এসএটিপিতে এটার আয়তন হবে 24.789 লিটার। তো আসো এটা আমরা যে কোনো একটা অণুর ক্ষেত্রে কল্পনা করি। ধরো আমি যদি বলি 1 মোল অক্সিজেন গ্যাস, তার মানে বোঝায় এখানে অক্সিজেনের আণবিক ভর কত? আমরা জানি অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম, অর্থাৎ 1 মোল অক্সিজেন গ্যাস বলতে বোঝায় এখানে 32 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। এবং এখানে কতগুলো অণু আছে? 1 মোল মানে হলো 6.023 × 10⁻23টি আমার অক্সিজেন অণু আছে। এবং আমি যদি বলি এসটিপিতে এই অক্সিজেন অণুর আয়তন কত, তাহলে হলো 22.414 লিটার এসটিপিতে। এবং আমি যদি বলি এসএটিপিতে এই অক্সিজেন অণুর আয়তন কত, তাহলে হবে 24.789 লিটার এসএটিপিতে। আবার আমি যদি বলি যে 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত, দেখো 1 মোল অক্সিজেন অণুতে কিন্তু 2টা অক্সিজেন আছে, তাই এর আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। আর অক্সিজেন যখন পরমাণু বলবো তখন শুধু একটা অক্সিজেন, এবং এর ভর হলো আমার 16 গ্রাম। আর এখানে আছে আমার 6.023 × 10⁻23টি অক্সিজেন পরমাণু, আর আগে ছিল কি আমার অণু, আর বাকি সব আগের মধ্যে। তো এবার আসো আমরা একটা ফর্মুলা বানাই। তো আমাদের যে পারমাণবিক এবং আণবিক ভর ছিল তাকে আমরা m দ্বারা প্রকাশ করলাম, এবং আমরা জানি যে 1 মোল মানে হলো আমাদের পারমাণবিক বা আণবিক ভর। এখানে আমাদের পারমাণবিক বা আণবিক ভর ইকুয়াল টু যেহেতু 1 মোল, সুতরাং আমরা বলতে পারি না আমাদের পারমাণবিক বা আণবিক ভর m গ্রাম পদার্থ ইজ ইকুয়াল টু 1 মোল। আমরা যদি বলি যে 1 গ্রাম পদার্থ ইজ ইকুয়াল টু হবে 1/m মোল।
আর এখন যদি আমি যে কোনো ভর অর্থাৎ 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম যে কোনো ভর আমি ধরে নিলাম ডাব্লিউ গ্রাম পদার্থের মোল সংখ্যা কত হবে? ডাব্লিউ গ্রাম পদার্থের মোল হবে আমাদের 1 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এবং এখান থেকে আমরা বলতে পারি যে ডাব্লিউ গ্রাম পদার্থের মোল, এবং এই মোলকে এম দ্বারা প্রকাশ করা হয়, ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। অর্থাৎ আমাদের যে ভরটা দেওয়া থাকবে সেই ভরকে যদি আমরা তার জাস্ট আণবিক ভর দ্বারা ভাগ দিই তাহলে আমরা মোল পেয়ে যাব। ধরো আমাদের প্রশ্নে এরকম দেওয়া আছে যে 64 গ্রাম অক্সিজেন গ্যাসের মোল এন ইজ ইকুয়াল টু হোয়াট। এটা আমরা কী বের করব? এন ইজ ইকুয়াল টু আমাদের এখানে 64 গ্রাম অক্সিজেন গ্যাস দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে কোনো একটা ভর দেওয়া আছে 64 গ্রাম, ডাব্লিউ দেওয়া আছে। তো আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এবং এখানে আমাদের ভরটা দেওয়া আছে 64 গ্রাম, আর নিচে হলো আমাদের এম। এম মানে হলো আমাদের আণবিক ভর। অক্সিজেনের আণবিক ভর কত? 32। জাস্ট ভাগ দেব, ভাগ দিলে আমাদের অ্যান্সারটা আসবে 2 মোল। অর্থাৎ 64 গ্রাম অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা হলো 2 মোল। এবার আসলে আমরা যে ফর্মুলাটা পাইলাম এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, অর্থাৎ ভর ডিভাইডেড বাই আণবিক ভর বা পারমাণবিক ভর। অর্থাৎ আমার যদি প্রশ্নে কখনো ভর দেওয়া থাকে তাহলে আমি জাস্ট এই ভরটাকে 1 মোলের ভর অর্থাৎ আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ দিলে আমি মোল পেয়ে যাব। সিমিলারলি আমার যদি কখনো প্রশ্নে অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকে এবং এটাকে আমরা প্রকাশ করলাম এন দ্বারা, অর্থাৎ আমার প্রশ্ন বললো 200টা অণু আছে বা 100টা পরমাণু আছে এবং এটাকে আমরা প্রকাশ করলাম এন দ্বারা, তাহলে যদি আমাদের মোল বের করতে বলে তাহলে আমরা কি করব? ভর দেওয়া থাকলে এটার মোল বের করতে বললে আমরা 1 মোলের ভর অর্থাৎ আণবিক ভর দ্বারা ভাগ করছি। সিমিলারলি আমাদের যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা 1 মোলের সংখ্যা কত? আমাদের 6.023 ইন্টু 10⁻23, এটা দ্বারা ভাগ করলে আমরা মোল পেয়ে যাব। আবার ধরো এসটিপিতে আমাদের যে কোনো একটা গ্যাসের আয়তন দেওয়া আছে 20 লিটার 30 লিটার বা সামথিং, আমরা ধরলাম এই আয়তনটা হলো ভি, অর্থাৎ এসটিপিতে আমাদের যে কোনো গ্যাসের আয়তন হলো ভি। এবং যদি বের করতে বলে এই এসটিপিতে ভি আয়তনের গ্যাসের মোল সংখ্যা কত, আমরা সব ক্ষেত্রে কী করছি যে 1 মোলের পরিমাণ দ্বারা ভাগ করছি। যেমন এখানে সংখ্যা বের করতে বলছে তাই 1 মোলের সংখ্যা দ্বারা ভাগ করছি। যেমন এখানে এসটিপিতে যেহেতু আয়তনের মোল সংখ্যা বের করতে বলছে তাই এখানে এসটিপিতে 1 মোলের আয়তন কত আমরা জানি 22.414, তাই আমরা এসটিপিতে 1 মোলের আয়তন বের করলে 22.414 দ্বারা ভাগ দেব এবং আমাদের এই এককটা হবে লিটারে। সিমিলারলি আমাদের যদি এসএটিপিতে আয়তন দেওয়া থাকে এবং মোল সংখ্যা বের করতে বলে তাহলে আমাদের এসএটিপিতে যে আয়তনটা দেওয়া থাকবে ভি, সেটাকে জাস্ট এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন দিয়ে ভাগ দিয়ে দেবো, অর্থাৎ 1 মোল গ্যাসের আয়তন হলো 44.789 লিটার। জাস্ট এই সংখ্যাটা দ্বারা আমরা ভাগ দেব, অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রে আমাদের যাই দেওয়া থাকুক না কেন সেটাকে জাস্ট 1 মোলের সংখ্যা দ্বারা ভাগ দিলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব। আবার আমরা আরেকটা সূত্র পড়ছি, সেটা হলো ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু মোল ডিভাইডেড বাই আয়তন। আমরা মোলকে প্রকাশ করি এন দ্বারা এবং আয়তনকে প্রকাশ করি ভি দ্বারা। তো এখান থেকে আমরা বলতে পারি যে ভিটা ভাগ আছে ওই পাশে গেলে হবে গুণ S ইন্টু ভি ইজ ইকুয়াল টু মোল। তো এই মোল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি S ইন্টু ভি, এবং যখন আমার ঘনমাত্রা জানা থাকবে এবং আয়তন জানা থাকবে তখন আমরা মোল বের করবো S ইন্টু ভি ফর্মুলা দিয়ে। এবং আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আরেকটা সূত্র পড়ছি, সেটা হলো পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এবং এখান থেকে এন ইজ ইকুয়াল টু বলা যায় পিভি ডিভাইডেড বাই আর টি, অর্থাৎ মোল এন ইকুয়াল টু লেখা যায় পি অর্থাৎ চাপ ইন্টু ভি অর্থাৎ আয়তন ডিভাইডেড বাই আর ইন্টু টি, টি মানে টেম্পারেচার। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যে পিটা আছে চাপ, এটা সবসময় আমাদের এটিএমে রাখতে হবে, এবং আমাদের যে আয়তনটা আছে সেটাকে আমাদের সবসময় লিটারে রাখতে হবে, এবং আমাদের যে টেম্পারেচারটা আছে সেটাকে আমাদের সবসময় কেলভিনে রাখতে হবে। এবং এই আর এটা হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার মানটা আমরা বসাবো 0.0821। তো এখান থেকে এন ইকুয়ালটা আমরা পাইলাম কি পিভি বাই আর টি, জাস্ট এখানে আমরা একটু বসাই দিই এন ইজ ইকুয়াল টু পিভি বাই আর টি। তো এটা হলো আমাদের মোল বের করার ফাইনাল ফর্মুলা। তো আমরা এতক্ষণ যা শিখলাম সেটা একটু এখানে সামারি করে সুন্দর করে লিখে আছে যে আমাদের মোল এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম,
অর্থাৎ ডাব্লিউ মানে হলো আমাদের প্রশ্নে যে ভরটা দেওয়া থাকবে বা যে ভরটা বের করতে বলবে সেই ভরটাকে আমরা যদি তার জাস্ট 1 মোলের ভর অর্থাৎ আণবিক বা পারমাণবিক ভর দ্বারা ভাগ দিই তাহলে আমরা মোল পাবো। আবার এখানে দেওয়া আছে এন, অর্থাৎ আমাদের প্রশ্নে যদি অণু পরমাণু বা সংখ্যা বা আয়নের সংখ্যা দেওয়া থাকে বা বের করতে বলে তাকে যদি জাস্ট আমরা 1 মোলের সংখ্যা অর্থাৎ 6.023 × 10⁻23 দ্বারা ভাগ দিই তাহলে আমরা মোল পাবো। আবার আমাদের প্রশ্নে যদি কখনো এসটিপিতে আয়তন দেওয়া থাকে তাহলে আমরা এসটিপিতে 1 মোলের আয়তন অর্থাৎ 22.414 দ্বারা ভাগ দিলে মোল সংখ্যা পেয়ে যাব। আবার আমাদের প্রশ্নে যদি এসএটিপিতে আয়তন বের করতে বলে তখন আমাদের এসএটিপিতে 1 মোলের আয়তন অর্থাৎ 24.789 দ্বারা ভাগ দিলে আমরা মোল পেয়ে যাব। আবার আমাদের প্রশ্নে যদি কখনো আলাদাভাবে এসটিপি বা এসএটিপি উল্লেখ না করে আলাদাভাবে চাপ দেওয়া থাকে বা পি দেওয়া থাকে এবং আয়তন দেওয়া থাকে এবং তাপমাত্রা দেওয়া থাকে তখন আমরা মোল সংখ্যা বের করব পিভি ইকুয়াল টু আরটি সূত্র দিয়ে। এবং এখানে মনে রাখতে হবে চাপটা সবসময় এটিএম এককে থাকবে। এবং আমাদের প্রশ্ন যদি কখনো মিলিমিটার পারদচাপ এককে চাপের এককটা দেওয়া থাকে তাহলে মিলিমিটার পারদচাপকে জাস্ট আমরা 760 দ্বারা ভাগ দিলে এটা এটিএমে চলে আসবে। এবং এখানে আমাদের আর এর মানটা হলো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এবং এখানে আমাদের যে তাপমাত্রা টি আছে সেটা অবশ্যই কেলভিন এককে থাকবে। এবং আমাদের প্রশ্ন যদি কখনো তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াস এককে দেওয়া থাকে তার সাথে জাস্ট 273 যোগ করলে আমরা কেলভিন এককে পেয়ে যাব। এবং আমাদের প্রশ্ন যদি কখনো ঘনমাত্রা বা অ্যাস দেওয়া থাকে তাহলে সেই ঘনমাত্রাটার সাথে আমরা যদি তার জাস্ট আয়তন দিয়ে গুণ দিই তাহলে আমরা মোল পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো এই সমীকরণটা। এবং আমরা এই একটা সমীকরণ দিয়ে এই মোল সম্পর্কিত যত ম্যাথ আছে সবগুলা সলভ করবো ইনশাল্লাহ। এবং আমি শুরুতেই তোমাদের জন্য একটা কনসেপ্ট ক্লিয়ারিং কোয়েশ্চেন তৈরি করেছি। এবং এখানে উদ্দীপকে বলা আছে যে একটি পাত্রে অর্ধমোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এবং এই উদ্দীপকটা থেকে মোট 10টা প্রশ্ন করা হয়েছে। এবং আমি আশা রাখি এই 10টা প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো তাহলে মোল সম্পর্কিত যত ধরনের ম্যাথ আছে ইনশাল্লাহ সবগুলো সলভ করতে পারবা। এবং আমি এই প্রশ্নটা ওইভাবেই তৈরি করেছি। তো আমরা একটা একটা করে সবগুলো প্রশ্নই সলভ করব। তো আসো আমাদের শুরুর প্রশ্নটা দেখি। তো উদ্দীপকের ইনফরমেশনগুলো আমরা আগে একটু লিখি। তো এখানে বলা আছে যে একটি পাত্রে অর্ধমোল, অর্ধমোল মানে এখানে কি দেওয়া আছে আমাদের মোল সংখ্যা দেওয়া আছে। মোল সংখ্যা n ইকুয়াল টু বলা আছে অর্ধমোল। অর্ধ মানে কি অর্ধেক 1/2 বা এটাকে আমরা বলতে পারি 0.5 মোল। অর্থাৎ আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি পাত্রে অর্ধমোল, অর্ধমোল মানে হলো অর্ধেক মোল বা 0.5 মোল আমাদের মোল সংখ্যাটা দেওয়া আছে। এবং এখানে যেহেতু বলছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে তো এইখান থেকে আমি আরেকটা ইনফরমেশন লিখতে পারি। যেহেতু আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলছে এবং আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর m ইকুয়াল টু আমরা বলতে পারি যেহেতু কার্বনের পারমাণবিক ভর 12 প্লাস অক্সিজেনের হলো 16, দুইটা আছে অক্সিজেন 16 × 2 বা 44 গ্রাম। অর্থাৎ এই উদ্দীপক থেকে আমরা দুইটা ইনফরমেশন লিখতে পারি। আমাদের মোল সংখ্যা দেওয়া আছে অর্ধমোল বা 0.5 মোল এবং আমাদের যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলছে এবং এটার আণবিক ভর হলো 44 গ্রাম। অর্থাৎ আমরা শুরুতে আমাদের উদ্দীপকে যা যা ইনফরমেশন দেওয়া থাকবে সেগুলো আগে লিখব এবং সেই ইনফরমেশনগুলোর আলোকে আমরা আমাদের প্রশ্নটা সলভ করব। তো দেখি আমাদের প্রশ্নে কি বলছে। আমাদের প্রশ্নে বলছে যে পাত্রে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে। তো কত গ্রাম অর্থাৎ আমাদের এখানে কি জানতে চাইছে ভর কত গ্রাম, অর্থাৎ আমাদের এখানে ডাব্লিউর পরিমাণ জানতে চাইছে, ভর জানতে চাইছে। শুরুতেই আমরা আমাদের বিশাল বড় সমীকরণটা একটু রিকল করি। তো আমি বলছিলাম যে আমাদের প্রশ্নে কি চাইছে এবং আমাদের উদ্দীপকে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটার সাথে রিলেট করে আমাদের সলভ করতে হবে। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে n এর মান এবং আমাদের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর ক্যাপিটাল M এর মান পাইছি এবং আমাদের প্রশ্নে বের করতে বলছে w এর মান। তো আমাদের n এর মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে এবং w এর মান বের করতে বলছে। এই তিনটার সাথে সম্পর্কিত সমীকরণ কোনটা? এই তিনটার সাথে আমাদের সম্পর্কিত সমীকরণ হলো প্রথমটা n = w/m। তো আমরা এই সমীকরণটা লিখব যে n = w/m এবং আমাদের n এর মান মোল সংখ্যা দেওয়া আছে 0.5 মোল এবং আমাদের ডাব্লিউটা বের করতে হবে এবং আমাদের আণবিক ভর m এটা দেওয়া আছে হলো 44 গ্রাম। তো 44 এখানে ভাগ আছে ওই পাশে গেলে হবে গুণ 0.5 × 44 = w। তো এখান থেকে আমরা w লিখতে পারি 22 গ্রাম। অর্থাৎ আমাদের পাত্রে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। এটা হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর।
এবার আসো আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নটা সলভ করি। আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে যে এসটিপিতে পাত্রে কত লিটার কার্বন ডাইঅক্সাইড আছে। তো কত লিটার, লিটার কার একক, আয়তনের একক, অর্থাৎ এখানে আমাদের জানতে চাইছে ভি আয়তন, এবং এটা কোন ক্ষেত্রে এসটিপিতে। তো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল অর্ধমোল, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু দেওয়া ছিল 0.5 মোল, এবং আমাদের যে বিখ্যাত সমীকরণটা ছিল সেটা একটু এখানে দেখি। এটা ছিল, অর্থাৎ এখানে আমাদের এন এর মানটা দেওয়া আছে এবং আমাদের বলছে এসটিপিতে আয়তন কত, অর্থাৎ এসটিপিতে আমাদের সমীকরণটা কোনটা, এই যে এটা ভি ইজ ইকুয়াল টু 22.414 লিটার। তো এখান থেকে যেহেতু আমাদের এন এর মান প্রশ্নে দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে এসটিপিতে ভলিউম ভি, তাই আমরা এখান থেকে সরাসরি লিখবো এন ইজ ইকুয়াল টু ভি বাই 22.414। তো এটা আমরা একটু লিখি, এন ইজ ইকুয়াল টু ভি বাই, এবং আমরা নিচে বলছিলাম এক মোলের আয়তন, অর্থাৎ এক মোলের আয়তন হলো 22.414। তো এখান থেকে আমাদের এন এর মানটা দেওয়া ছিল 0.5 এবং আমাদের আয়তনটা বের করতে বলছে ডিভাইডেড বাই 22.414। তো এটা ভাগ আছে, ওই পাশে গেলে হবে গুণ। তো এখান থেকে সরাসরি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু 22.414। তো এখান থেকে আমরা লিখতে পারি 11.207 লিটার, অর্থাৎ এসটিপিতে আমাদের পাত্রে 11.207 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। তো এবার আসলে আমাদের তৃতীয় প্রশ্নটা দেখি। আমাদের তৃতীয় প্রশ্ন বলছে এসএটিপিতে পাত্রে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। তো আমাদের সমীকরণটা একটু দেখি, এখানে লেখা আছে, যেহেতু আমাদের এসএটিপি বলছে তাই আমাদের এসএটিপির যে সমীকরণটা আছে সেটা নিব, এবং আমাদের পাত্রে যেহেতু এন এর মান দেওয়া আছে তাই আমাদের এনটা নিব, অর্থাৎ আমরা সরাসরি লিখবো এন ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 24.789 এসএটিপি। তো এখান থেকে এন এর মান 0.5 ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি বাই 24.789। আমাদের এইখানে ভির মানটা আসবে 12.394 লিটার, এবং এটাই হলো আমাদের এসএটিপিতে পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ। তো এখানে একটা কথা বলি, পরীক্ষার হলে তো আমাদের এই বিশাল বড় সমীকরণটা মনে নাও থাকতে পারে, বাট আমি কিন্তু বুঝাই দিয়েছি যে এই সমীকরণটা কীভাবে আসে, এবং আমি বলছিলাম যে মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু সবসময় আমাদের যা বের করতে বলবো, অর্থাৎ আমাদের যদি সংখ্যা বের করতে বলে উপরে লিখবো সংখ্যা এবং নিচে লিখবো যে এক মোলে সেটা কী পরিমাণ থাকে, অর্থাৎ সংখ্যা আমাদের এক মোলে কত থাকে 6.023 × 10⁻23 এই সংখ্যাটা দ্বারা ভাগ দিব। আবার আমাদের যদি কখনো প্রশ্নে এসটিপিতে আয়তন বের করতে বলে উপরে হবে আমাদের এসটিপিতে আয়তন ভি এবং নিচে হবে এসটিপিতে কতটুকু থাকে, এসটিপিতে থাকে 22.414 লিটার, অর্থাৎ আমরা সবসময় কি করব, আমার যা বের করতে বলবে সেটাও লিখবো উপরে এবং এক মোলের সংখ্যাটা নিচে দিয়ে ভাগ দিয়ে দিব। এটা হলো আমাদের এই সমীকরণের বৈশিষ্ট্য, এবং আশা করি এটা তোমাদের মুখস্থ করা লাগবে না, এমনিতেই মনে থাকবে। এবার আসো আমাদের 4 নম্বর প্রশ্ন। আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে কক্ষ তাপমাত্রায় ও 780 মিলিমিটার পারদচাপে উক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে। অর্থাৎ এখানে আমাদের কী কী দেওয়া আছে এগুলো আগে লিখে, আমাদের যে কক্ষ তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমাদের বুঝতে হবে যে কক্ষ তাপমাত্রা টি আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস, এবং এই 25 ডিগ্রি সেলসিয়াসকে আমাদের কেলভিনে নিতে হবে। কেলভিনে নেওয়ার জন্য আমরা 273 দিয়ে জাস্ট যোগ দিব, এবং আমাদের এই তাপমাত্রাটা আসবে 298 কেলভিন। যেহেতু কক্ষ তাপমাত্রা বলছে তাই আমরা বুঝে নেব এখানে আমাদের তাপমাত্রাটা হলো 298 কেলভিন, এবং এখানে আমাদের দেওয়া আছে 780 মিলিমিটার চাপ, এবং আমরা বলছিলাম আমাদের চাপ পি এটাকে সবসময় এটিএম এককে রাখতে হয়। যেহেতু এখানে মিলিমিটার এককে দেওয়া আছে 780 মিলিমিটার, এটাকে জাস্ট আমরা যদি 760 দিয়ে ভাগ দিই সেটা এটিএমে চলে আসবে। কেন আমরা 760 দিয়ে ভাগ দিলাম, কারণ আমরা জানি যে 1 এটিএম ইজ ইকুয়াল টু 760 মিলিমিটার পারদচাপ, তাই যে কোনো মিলিমিটার পারদচাপ দেওয়া থাকলে সেটাকে যদি 760 দিয়ে ভাগ দিই তাহলে সেটা এটিএমে চলে যাবে। এবং আমাদের এই প্রশ্নে 780 মিলিমিটার পারদচাপকে যদি 760 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 1.02631। এটা হলো আমাদের চাপ, এবং আমাদের তাপমাত্রা দেওয়া আছে 298 কেলভিন, এবং আমাদের বের করতে বলছে আয়তন কত, অর্থাৎ আয়তন ভি বের করতে বলছে। এখন দেখো আমরা কোন সূত্রটা ব্যবহার করব। আমাদের প্রশ্ন ইনফরমেশন দেওয়া আছে টির, এবং চাপ পির দেওয়া আছে, এবং আমাদের বের করতে বলছি ভি, এবং আমাদের উদ্দীপকে দেওয়া ছিল অর্ধমোল এন এর মান 0.5। দেখো এই সবগুলো ইনফরমেশনের সাথে কোন সূত্রটা মিলে, যেহেতু আমাদের এন এর মান দেওয়া আছে তাই আমরা সমীকরণ থেকে এই যে এন এর মানটা নিব, এবং যেহেতু আমাদের প্রশ্নে পির মান দেওয়া আছে এবং টির মান দেওয়া আছে এবং ভির মানটা বের করতে বলছে তাই আমরা এই পার্টটা নিব, অর্থাৎ আমরা লিখব এন ইজ ইকুয়াল টু পিভি বাই আর টি, অর্থাৎ আমরা সবসময় আমাদের প্রশ্নের সাথে রিলেটেড করে সমীকরণটা নিব। তো আমাদের এন এর মান হলো 0.5
ইজ ইকুয়াল টু পির মান আমরা পাইছি 1.02631 এবং আয়তনটা এটা আমাদের বের করতে হবে ডিভাইডেড বাই আর, এবং আমরা বলছিলাম আর এর মান সবসময় একটা ধ্রুবক সংখ্যা এবং এই মানটা সবসময় ফিক্সড 0.0821, এটা সবসময় ফিক্সড। ইন্টু টেম্পারেচার হলো 298 কেলভিন। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যদি ভির মানটা বের করি তাহলে আমাদের অ্যান্সারটা ভি ইজ ইকুয়াল টু আসবে 11.919 লিটার, এবং এটাই হলো আমাদের অ্যান্সার। তো এবার আমরা আমাদের পরের প্রশ্নটা সলভ করি। আমাদের পরের 5 নম্বর প্রশ্নটা বলছে যে কক্ষ তাপমাত্রায় ও 780 মিলিমিটার চাপে পাত্রে উক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনমাত্রা কত হবে। তো ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ঘনমাত্রাকে আমরা প্রকাশ করছি এস দ্বারা, এবং আমাদের প্রশ্নে দেওয়া ছিল অর্ধমোল n ইজ ইকুয়াল টু 0.5, অর্থাৎ আমাদের n দেওয়া আছে এবং আমরা s বের করব। আর আমাদের n আর s এর ভিতর সম্পর্ক কি? আমাদের মেইন সূত্রে n ইজ ইকুয়াল টু এসভি, অর্থাৎ আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। তো এই ইকুয়েশন আমাদের যে ভি আয়তন এটা কত, আমরা একটু আগে 6 নম্বর প্রশ্নে এই তাপমাত্রা এবং এই 780 মিলিমিটার চাপে আমাদের যে আয়তনটা ছিল সেটা আমরা বের করছি, এবং আমাদের আয়তনটা ছিল 11.919 লিটার, অর্থাৎ এই আয়তনটা আমরা একটু আগে বের করছি এই যে তাপমাত্রা এবং এই চাপের কন্ডিশনে। তো আমাদের আয়তন জানি, আমাদের মোল সংখ্যা প্রশ্নে দেওয়া ছিল 0.5, তো আমাদের যে মেইন ইকুয়েশন থেকে লিখতে পারি n ইজ ইকুয়াল টু এস ভি, তো এখান থেকে s ইকুয়াল টু লিখতে পারি n বাই ভি, এবং আমাদের মোল হলো 0.5 এবং আমাদের আয়তন হলো 11.919, যেটা আমরা আগের প্রশ্নে বের করছি। তো এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 0.0419 মোল পার লিটার, এবং এটাই হলো আমাদের ঘনমাত্রা, এটাই হলো আমাদের অ্যান্সার। এবার আমাদের পরবর্তী প্রশ্নটা সলভ করি। এখানে আমাদের বলছে যে পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত, সংখ্যা, অর্থাৎ এখানে আমাদের বের করতে বলছে সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ক্যাপিটাল এন, এবং আমাদের প্রশ্নে দেওয়া আছে অর্ধমোল, অর্থাৎ আমাদের প্রশ্নে দেওয়া আছে এন মোল সংখ্যা ইকুয়ালটা আমাদের বের করতে হবে সংখ্যা এন, এবং আমরা বলছিলাম আমাদের যেটা বের করতে বলবে সেটা লিখবো উপরে এবং নিচে লিখবো এক মোল, অর্থাৎ এক মোলে কতটি সংখ্যা? এক মোলে আমরা জানি যে 6.023 ইন্টু 10⁻23টি, এবং এটা আমরা আমাদের এই উপরের সমীকরণ থেকেও দেখতে পারি যে আমাদের যেহেতু দেওয়া আছে এন এবং আমরা বের করবো যেহেতু ক্যাপিটাল এন, তাই আমরা এই দুইটা ইকুয়েশন ইকুয়াল লিখব। তো এখান থেকে যেহেতু আমাদের মোলের সংখ্যা এন ইজ ইকুয়াল দেওয়া আছে 0.5, তাই আমরা এটা লিখব, এবং ফাইনালি আমরা ক্যালকুলেশন করলে এন এর ভ্যালুটা পাবো যে 0.0115 ইন্টু 10⁻23টি, অর্থাৎ আমাদের পাত্রে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা ছিল 3.0115 ইন্টু 10⁻23টি, এবং এটাই হলো আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এবার আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী 7 নম্বর প্রশ্ন বলছে যে পাত্রে কতটি কার্বন পরমাণু আছে, এবং 8 নম্বর প্রশ্ন বলছে পাত্রে কতটি অক্সিজেন পরমাণু আছে। তো কার্বন বা অক্সিজেন এগুলো তো পাত্রে একা ছিল না, এগুলো কার ভিতর ছিল? কার্বন ডাইঅক্সাইডের ভিতর, এবং আমরা 6 নম্বর প্রশ্নে বের করছি যে পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যাটা ছিল 3.0115 ইন্টু 10⁻23টি, এবং এখানে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড অণুটা আছে এই কার্বন ডাইঅক্সাইড অণুটা যদি আমরা ভাঙলে আমরা পাবো একটা কার্বন পরমাণু এবং দুইটা অক্সিজেন পরমাণু, অর্থাৎ আমরা একটা কার্বন ডাইঅক্সাইড অণু থেকে একটা কার্বন পরমাণু পাবো এবং দুইটা অক্সিজেন পরমাণু পাবো। তো আমাদের পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত ছিল, যেটা আমরা একটু আগের প্রশ্নে বের করছি, সেটা হলো 3.0115 ইন্টু 10⁻23টি। এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের একটা কার্বন ডাইঅক্সাইড অণু থেকে আমরা একটা কার্বন পরমাণু পাই। তাই এখানে যদি আমরা 10টা কার্বন ডাইঅক্সাইড অণু নেই, এখানে আমরা 10টা কার্বন পরমাণু পাবো। এখানে যদি 20টা কার্বন ডাইঅক্সাইড অণু নেই, এখানে আমরা 20টা কার্বন পরমাণু পাবো। অর্থাৎ আমাদের যতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু থাকবে ঠিক ততগুলাই কার্বন পরমাণু তৈরি হবে। যেহেতু আমাদের প্রশ্নে একটু আগে বের করছি যে পাত্রে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা ছিল 3.0115 ইন্টু 10⁻23টি, তাই এখান থেকেও ঠিক সিমিলার সংখ্যক কার্বন পরমাণু তৈরি হবে, অর্থাৎ এখানে আমাদের কার্বন পরমাণুর সংখ্যা হবে 3.0115 ইন্টু 10⁻23টি। এবার আমরা যখন আমাদের অক্সিজেন পরমাণু বের করব, আমরা দেখতেছি এখানে যে একটা কার্বন ডাইঅক্সাইড অণু থেকে আমাদের অক্সিজেন পরমাণু তৈরি হয় দুইটা, অর্থাৎ অক্সিজেন পরমাণুর সংখ্যা ডাবল হয়ে যায়। তাই এখানে আমাদের যদি কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা থাকে 3.0115 ইন্টু 10⁻23, এখানে আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যাটা ডাবল হয়ে যাবে, কারণ একটা কার্বন ডাইঅক্সাইড অণু থেকে দুইটা অক্সিজেন পরমাণু তৈরি হয়। তাই এখানে 3.0115 ইন্টু 10⁻23টি থেকে এটা ডাবল সংখ্যক অক্সিজেন পরমাণু তৈরি হবে।
এবং আমাদের সেই সংখ্যাটা হলো 6.023 ইন্টু 10⁻23 অর্থাৎ আমাদের এই পাত্রে কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বন পরমাণু আছে 3.0115 ইন্টু 10⁻23 এবং আমাদের অক্সিজেন পরমাণু আছে 6.023 ইন্টু 10⁻23 আশা করি বুঝতে পারছো। এবার আমাদের আসলে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোট পরমাণুর সংখ্যা কত। যেহেতু আমাদের পাত্রে ছিল কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণু এবং আমরা আগের প্রশ্নে বের করছি আমাদের কার্বন পরমাণুর সংখ্যা ছিল 3.0115 ইন্টু 10⁻23 এবং আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যাটা ছিল 6.023 ইন্টু 10⁻23 যেহেতু আমাদের পাত্রে কার্বন আর অক্সিজেন পরমাণু আছে তাই জাস্ট এই দুইটা সংখ্যা যেহেতু আমরা আগে অলরেডি বের করছি তাই এই দুইটা যোগ করে দেবো। যোগ করে দিলে আমাদের পাত্রে মোট পরমাণুর সংখ্যা বের হয়ে যাবে এবং আমাদের এই অ্যান্সারটা আসবে 9.0345 ইন্টু 10⁻23 এটা হলো আমাদের পাত্রে মোট পরমাণুর সংখ্যা। আশা করি বুঝতে পারছো তোমরা এটা। এবার আসলে আমরা আমাদের শেষ প্রশ্নটা সলভ করি এবং এখানে বলছে যে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন প্রক্রিয়ায়। তো আমরা শুরু থেকে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন প্রক্রিয়াটা লিখি। আমাদের যে ক্যালসিয়াম কার্বনেট আছে এটাকে যদি আমরা তাপ দিই তাহলে এটা ভেঙে আমাদের তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড এবং আমাদের তৈরি করে কার্বন ডাই অক্সাইড। এটা আমরা জানি। উক্ত অর্ধমোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে, অর্ধমোল মানে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেওয়া আছে 0.5 মোল, তৈরি করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। অর্থাৎ এখানে আমাদের বের করতে বলছে যে কত গ্রাম। যেহেতু আমাদের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা গ্রামে বের করতে বলছে তাই আমাদের এখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে এটার পরিমাণটা আমরা গ্রামে নিয়ে নিই এবং আমরা এটা বের করছিলাম যে 0.5 মোল কার্বন ডাইঅক্সাইডে আমাদের হয় 22 গ্রাম এবং এটা এর আগে আমরা বের করছি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট এটার আণবিক ভর কত। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 40, কার্বনের হলো 12 এবং অক্সিজেনের হলো 16, আর 3টা আছে তাই 3 দ্বারা গুণ করব এবং এখানে হলো আমাদের সংখ্যাটা আছে 100 গ্রাম এবং এইখান থেকে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে সেটার আণবিক ভর কত 44 গ্রাম। এটা আমরা বের করছি। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 গ্রাম। অর্থাৎ আমরা সমীকরণ থেকে লিখে নিলাম যে আমাদের যে এই যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এটা তৈরি করতে আমাদের ক্যালসিয়াম কার্বনেট লাগছে কত 100 গ্রাম। আমরা যে সমীকরণ থেকে এটা লিখে নিলাম এবং এখান থেকে আমরা বলতে পারি যে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 ডিভাইডেড বাই 44 গ্রাম। এবং আমাদের যেহেতু বলছে যে উক্ত অর্ধমোল মানে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাই এখানে আমরা বসাবো যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে ক্যালসিয়াম কার্বনেট লাগবে 100 ইন্টু 22 ডিভাইডেড বাই 44 গ্রাম এবং এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসবে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ আমাদের 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে আমাদের ক্যালসিয়াম কার্বনেট লাগবে 50 গ্রাম। এটা হলো আমাদের অ্যান্সার। এটা একদম সহজ ছিল, আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। তো আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ারিংয়ের 10টা প্রশ্নই সলভ করলাম এবং আমরা আশা রাখি 10টা প্রশ্ন যদি তোমরা বুঝে বুঝে সলভ করো তাহলে মোল সম্পর্কিত যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারবা। তো এটা ছিল আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং প্রশ্ন। এখন আমরা পড়বো এই মোল থেকে বিভিন্ন বোর্ড এক্সামে যে প্রশ্নগুলো আসছে এবং বিভিন্ন এডমিশন এক্সামে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সলভ করবো আমাদের প্র্যাকটিসের জন্য। তো আমাদের প্রথম প্রশ্নটা কি আসছে বোর্ড এক্সামের, যে এটা আসছে চিটাগাং বোর্ড 2022 সালে এবং আমাদের একটি পাত্র দেওয়া আছে, পাত্রের আয়তন দেওয়া আছে 4 লিটার, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে ভি এবং আমাদের চাপ দেওয়া আছে 0.3 atm চাপ অর্থাৎ পি এবং আমাদের তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ টি এবং আমরা বলছিলাম যে 30 ডিগ্রি সেলসিয়াসকে নিতে হয় কেলভিনে এবং এই 30-এর সাথে যা 273 যোগ করে দেবো, যোগ করলে এটা কেলভিনে চলে আসবে এবং আমাদের অ্যান্সারটা আসবে 303 কেলভিন। এবং পাত্রে আমাদের যে গ্যাসটা আছে গ্যাসের ভর দেওয়া আছে ডাব্লিউ ইজ ইকুয়ালটা দেওয়া আছে 5 গ্রাম এবং আমাদের বলছে যে এই পাত্রে যে এক্স গ্যাসটা আছে সেই গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। অণুর সংখ্যা মানে আমাদের বের করতে হবে কি এন। তো এই প্রশ্নে যেহেতু আমাদের অণুর সংখ্যা বা এন বের করতে বলছে তাই আমরা অণুর সংখ্যা বা এন লিখলাম এবং আমরা বলছিলাম আমাদের নিচে সবসময় 1 মোলের সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, অর্থাৎ আমাদের অণুর সংখ্যাটা লিখলাম এবং আমরা জানি 1 মোলে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ইজ ইকুয়াল টু আমাদের প্রশ্নে কী কী দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে পি দেওয়া আছে ভি দেওয়া আছে
টি দেওয়া আছে। তো পিভিটি দেওয়া থাকলে আমরা কোন ইকুয়েশনটা লিখতে পারি? পিভিটি দেওয়া থাকলে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি, পিভি বাই আরটি। তো এখান থেকে আমরা লিখতে পারি পিভি বাই আরটি। এবং আমরা সবসময় বলছিলাম যে আমাদের প্রশ্নে যা যা ইনফরমেশন দেওয়া থাকবে এবং আমাদের যেটা বের করতে বলবে সেটার সাথে রিলেট করে আমরা ইকুয়েশনটা বের করব। যেহেতু আমাদের প্রশ্নে এনটা বের করতে বলছে তাই আমরা এটা নিব, এবং আমাদের প্রশ্নে পিভি বা আরটির মানটা যেহেতু দেওয়া আছে তাই আমরা এটা লিখবো। তাই আমরা এই দুইটা ইকুয়াল লিখলাম। এখন প্রশ্ন হলো আমাদের তো ডাব্লিউ এর মান দেওয়া আছে, আমরা ডাব্লিউটা কেন নিলাম না? দেখো, আমরা যদি ডাব্লিউ এর মানটা নেই, ভরের মানটা নেই, এখানে ভরের নিচে আছে আণবিক ভর। আমরা কি আণবিক ভর জানি? এটা কোন গ্যাস আমরা কি জানি না? তাই আমরা এটা নিতে পারি নাই। যেহেতু আমাদের পিভি আর টির মান দেওয়া আছে আর আর এর মান তো আমরা জানি, তাই আমরা এই ইকুয়েশনটা নিছি। অর্থাৎ আমাদের প্রশ্নে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুর সাথে রিলেট করে আমাদের যে ইকুয়েশনটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল সেই দুইটা পার্ট নিব আমরা ইকুয়েশনের। তো এখান থেকে পরের লাইনে আমরা বিভিন্ন মান বসাই, যে মানগুলো জানি। আমাদের চাপ হলো 0.3, আমাদের আয়তন হলো 4 লিটার, এবং আমাদের নিচে আর এর মান তো আমরা জানি 0.0821, এটা মুখস্থ মান, এবং আমাদের টেম্পারেচারটা হলো 303 কেলভিন। তো এখান থেকে আমরা n ইজ ইকুয়াল টু লিখতে পারি, এটা ভাগ আছে ওই পাশে গেলে হবে গুণ। তো ফাইনালি আমাদের অনুর সংখ্যাটা আসবে 2.904 ইন্টু 10⁻22t। অর্থাৎ আমাদের এই পাত্রে অনুর সংখ্যা ছিল 2.904 ইন্টু 10⁻22t। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার আমাদের পরবর্তী একটা বোর্ড প্রশ্ন, সিলেট বোর্ড 2022। আসলে এটা একটু সলভ করি। তো আমরা শুরুতেই বলছিলাম আমাদের প্রশ্নে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে ওইগুলো আগে লিখে দেবো। দেখো, এখানে দেওয়া আছে 250 ml। ml এটা কার একক ভাইয়া? এটা হলো আয়তনের একক, অর্থাৎ আমাদের ভি দেওয়া আছে এবং এই ভির মানটা দেওয়া আছে 250 ml। আর আমরা জানি আমরা কখনো ml একক ব্যবহার করি না, আমরা সবসময় লিটার একক ব্যবহার করি। এবং আমাদের এই মিলিলিটারকে আমরা যদি জাস্ট 1000 দ্বারা ভাগ দিই তাহলে এটা চলে আসবে আমাদের লিটার এককে, এবং আমাদের এই মানটা হলো 0.25 লিটার। অর্থাৎ আমাদের ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.25 লিটার। আমাদের যদি কখনো মিলিলিটার এককে দেওয়া থাকে তাহলে সেটাকে 1000 দ্বারা ভাগ দিয়ে লিটারে নিয়ে যাব। এবং এখানে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে এটার ঘনমাত্রা 0.25 মোলারিটি। এই ক্যাপিটাল এম মানে হলো মোলারিটি বা ঘনমাত্রা। তো ক্যাপিটাল এম এই একক দেখে আমরা বুঝছি যে এটা আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু 0.25 মোলারিটি। মোলারিটি মানে হলো মোল পার লিটার, অর্থাৎ 0.25 মোল পার লিটার। তো এই মোল পার লিটারকে সংক্ষেপে ক্যাপিটাল এম বা মোলারিটি দ্বারা প্রকাশ করা হয়, দুইটা একই জিনিস। তো আমাদের প্রশ্নে আয়তন দেওয়া আছে ভি এবং আমাদের ঘনমাত্রা দেওয়া আছে এস, এবং আমাদের বলছে যে পাত্রে উপস্থিত সোডিয়াম প্লাস এর সংখ্যা নির্ণয় করো। তো প্রশ্নটা একটু ট্রিকি করছে। আমাদের যদি বলতো সোডিয়াম কার্বনেটের সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা ইজিলি বের করতে পারতাম, বাট আমাদের বলছে সোডিয়াম প্লাসের সংখ্যা। এই জায়গাটা একটু ট্রিকি করছে, বাট আশা করি তোমরা এটা অ্যান্সার করতে পারবা। তো আমি শুরুতে সোডিয়াম প্লাসের সংখ্যা নির্ণয় ধরলাম, এটা আমরা জানি না, এটা আমাদের করার দরকার নেই। আমাদের পাত্রে যা ইনফরমেশন দেওয়া আছে সেটার বেসটে আমরা বের করি। আমাদের পাত্রে যেহেতু সোডিয়াম কার্বনেট দেওয়া আছে তাই আমরা বের করব সোডিয়াম কার্বনেটের সংখ্যা। তো শুরুতে যেহেতু সোডিয়াম কার্বনেটের সংখ্যা বের করবো, আমরা সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, এবং নিচে বলছিলাম 1 মোল 6.023 ইন্টু 10⁻23t, এবং এটার সাথে আমরা কার মিলাবো। দেখো, যেহেতু আমাদের প্রশ্নে ঘনমাত্রা দেওয়া আছে এবং আমাদের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা এবং আয়তনের সাথে সম্পর্ক কি আমাদের এস ভি। তাই আমরা সরাসরি এই যে n ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23 ইজ ইকুয়াল টু লিখবো এস ভি, অর্থাৎ n ডিভাইড বাই 6.02 ইন্টু 10⁻23 ইজ ইকুয়াল টু এস ভি। তো এখানে আমরা মানগুলো বসাবো। আমাদের এস এর মান দেওয়া আছে 0.25, আমাদের আয়তন বের করছিলাম 0.25। তো এখান থেকে আমরা n ইজ ইকুয়াল টু লিখতে পারি 3.764375 ইন্টু 10⁻22t। এবং আমরা যে nটা বের করলাম এটা কার সংখ্যা বের করলাম আমরা? এটা যেহেতু আমরা সোডিয়াম কার্বনেটের সংখ্যাগুলো বসাইছি তাই এখানে পাত্রে আমরা সোডিয়াম কার্বনেটের অণুর সংখ্যা বের করছি। কিন্তু আমাদের প্রশ্ন তো সোডিয়াম কার্বনেটের অণুর সংখ্যা বের করতে বলে নাই, আমরা তো বের করছি সোডিয়াম কার্বনেট, কারণ আমাদের প্রশ্নে সোডিয়াম কার্বনেটের ইনফরমেশনগুলো দেওয়া ছিল এবং এখান থেকে আমরা এর জন্য সোডিয়াম কার্বনেটের অণুর সংখ্যা বের করছি। কিন্তু আমাদের প্রশ্নে যেহেতু সোডিয়াম প্লাসের সংখ্যা বের করতে বলছে, তা আমাদের যে সোডিয়াম কার্বনেটটা আছে এই সোডিয়াম কার্বনেটটা ভেঙে যদি তোমাকে বলি যে কয়টা সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে, সোডিয়াম কার্বনেটটা ভেঙে যেহেতু এখানে 2টা সোডিয়াম আছে তাই আমরা বলতে পারি সোডিয়াম কার্বনেট ভেঙে
দুইটা সোডিয়াম প্লাস আয়ন তৈরি করে। তাই এখানে সোডিয়াম অণুর সংখ্যা যা হবে, এখানে সোডিয়াম প্লাসের সংখ্যা কিন্তু তার ডাবল হয়ে যাবে, কারণ এখানে দুইটা তৈরি করে। এখানে যদি একটা থাকে এখানে দুইটা, এখানে যদি দুইটা থাকে এখানে চারটা হয়ে যাবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে। যেহেতু আমরা প্রশ্নে বের করছি যে সোডিয়াম কার্বনেটের অণুর সংখ্যা এতটি, তাই আমাদের সোডিয়াম প্লাসের অণুর সংখ্যা এটার ডাবল হয়ে যাবে, অর্থাৎ 2 দ্বারা গুণ করবে, এবং আমরা সোডিয়াম প্লাসের অণুর সংখ্যা পাবো, এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সারটা আসবে 7.525 ইন্টু 10^22। অর্থাৎ আমাদের প্রশ্নে যদি কখনো বলতো যে সোডিয়াম কার্বনেটের অণুর সংখ্যা কত, তখন আমাদের অ্যান্সার হতো 3.764375 ইন্টু 10^22। বাট যেহেতু আমাদের এখানে একটু প্রশ্নে একটু ট্রিকি করে বলছে সোডিয়াম প্লাসের সংখ্যা কত, যেহেতু আমরা জানি সোডিয়াম কার্বনেট থেকে দুইটা সোডিয়াম প্লাস তৈরি হয়, অর্থাৎ ডাবল হয়, তাই আগে যা অণুর সংখ্যা ছিল এখন তার ডাবল হয়ে যাবে, জাস্ট 2 দ্বারা গুণ দিয়ে দেবো, এবং 2 দ্বারা গুণ দিয়ে দিলে আমরা সোডিয়াম প্লাস আয়নের সংখ্যাটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা বুয়েটে আসা একটা প্রশ্ন সলভ করি। এই প্রশ্নটা আসছিল বুয়েট 2018-19 সালে রিটেনে। তো প্রশ্নে কি বলছে যে একটি পেন্সিল দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বুয়েট লিখতে 0.55 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন। তো 0.55 মিলিগ্রাম, গ্রাম এটা কার একক ভাই? এটা হলো ভরের একক। তো এখানে আমাদের দেওয়া আছে ভর ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.55 মিলিগ্রাম। আর আমরা তো বলছিলাম সবসময় গ্রাম একক ব্যবহার করব। মিলিগ্রাম থেকে গ্রাম এককে যাব কিভাবে? জাস্ট 1000 দ্বারা ভাগ দিলে মিলিগ্রামটা আমাদের গ্রাম এককে চলে আসবে, এবং এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের গ্রামে আসবে 0.00055 গ্রাম, অর্থাৎ আমরা ভরটা পেয়ে গেছি। এবং আমাদের যেহেতু এখানে বলছে গ্রাফাইট, তো বলে রাখা ভালো গ্রাফাইট হলো কার্বনের একটা রূপভেদ। তো এখানে গ্রাফাইট বলতে আমরা সাধারণত কার্বনকেই বুঝবো, এবং আমরা জানি যে কার্বনের পারমাণবিক ভর m ইজ ইকুয়াল টু 12 গ্রাম। তো আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আমাদের প্রশ্নে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা আগে লিখে নেব, তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে। তো এখানে যেহেতু প্রশ্নে ভর দেওয়া আছে তাই ভরটা আমরা লিখে নিলাম, এটা মিলিগ্রামে ছিল, এটাকে গ্রামে কনভার্ট করলাম। এবং যেহেতু বলছে গ্রাফাইট, গ্রাফাইট হলো কার্বনের একটা রূপভেদ, তাই এখানে কার্বনের পারমাণবিক ভরটা আমরা লিখলাম। তো এবার আসলে আমাদের প্রশ্নটা সলভ করি। নাম্বার প্রশ্ন বলছে যে ওই লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। সংখ্যা মানে কি ভাইয়া? সংখ্যা মানে আমরা জানি n, এবং আমরা বলছিলাম আমরা যাই লিখবো না কেন নিচে তার এক মোলের সংখ্যা দ্বারা ভাগ দেবো, অর্থাৎ এক মোলে কত আমার 6.023 ইন্টু 10^23 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমাদের প্রশ্নে যেহেতু কার্বনের ভর দেওয়া আছে 0.55 মিলিগ্রাম, এবং আমরা কার্বনের যেহেতু পারমাণবিক ভর জানি, তাই আমরা ইজ ইকুয়াল টু লিখতে পারি W/m। অর্থাৎ আমাদের যে মেইন যে সমীকরণটা ছিল এখান থেকে আমরা লিখতে পারি W/m ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10^23। অর্থাৎ আমাদের প্রশ্নে যা ইনফরমেশন দেওয়া থাকবে এবং আমরা যেটা বের করব সেটার সাথে রিলেট করে আমরা আমাদের সমীকরণটা বসাবো। তো এখান থেকে আমরা লিখতে পারি n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10^23, এবং আমাদের ভর W ইজ ইকুয়াল টু হলো 0.0055 গ্রাম, এবং আমাদের নিচে কার্বনের পারমাণবিক ভর হলো 12, এটা লিখবো। অ্যান্ড দেন আমরা n ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে বলতে পারি 2.76 ইন্টু 10^19 কার্বন পরমাণু ছিল। অর্থাৎ ওই লেখার ভিতর আমাদের 2.76 ইন্টু 10^19 কার্বন পরমাণু ছিল। এটা হলো আমাদের নাম্বার প্রশ্নের অ্যান্সার। এবার আসো আমাদের সেকেন্ড প্রশ্নটা সলভ করি যে অক্সিজেনে দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? তো আমাদের শুরুতে যেহেতু বলছে যে অক্সিজেন দ্বারা দহন করতে বলছে, কাকে দহন করতে বলছে? উক্ত কার্বন পরমাণু। তো আমাদের এই যে কার্বন পরমাণুর সাথে আমরা অক্সিজেন দ্বারা দহন করি, এবং দহন করলে এখানে আমাদের তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, এবং আমাদের বলছে যে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন ভিটা কত হবে, এবং কোন ক্ষেত্রে বের করতে বলছে? এসটিপিতে। এবং আমরা জানি যেটাতে বের করতে বলবে সেটার এক মোলের সংখ্যাটা নিচে সবসময় কি হয়? ভাগ হয়। তাই কার্বন ডাইঅক্সাইডের আয়তনের সাথে 22.414টা ভাগ দেব, কারণ এসটিপিতে এক মোলের আয়তন 22.414 লিটার ইজ ইকুয়াল টু, আমরা ইজ ইকুয়াল টু কী লিখবো? আমরা তো কার্বন ডাইঅক্সাইডের কিচ্ছু জানি না, বাট আমরা জানি কি কার্বন, আমরা জানি যে উক্ত কার্বন কতটুকু ছিল, আমাদের প্রশ্ন দেওয়া ছিল 0.55 মিলিগ্রাম, বা এইখান থেকে আমরা বলতে পারি এটাকে যদি গ্রামে নেই 0.00055 গ্রাম। অর্থাৎ আমরা কার্বনের ভর জানি,
কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডের কিচ্ছু জানি না। আমাদের টার্গেটটা থাকবে আমরা যে কার্বনের ভরটা প্রশ্নে দেওয়া আছে এই কার্বনের ভর থেকে কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা বের করব। দেন এই কার্বন ডাইঅক্সাইডের ভরটা এখানে বসাবো এবং নিচে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর ইজ ইকুয়াল টু আমরা জানি 44 গ্রাম, এটা বসাই দেবো। অর্থাৎ এখানে আমাদের যে কার্বনের ভরটা আছে এই কার্বনের ভর থেকে কার্বন ডাইঅক্সাইডের ভর বের করব। দেন এই কার্বন ডাইঅক্সাইডের ভরটা এখানে বসাবো, বসাই দেন ভিটা বের করব। ইকুয়েশনটি একটু আবার লিখি। তো এইখানে আমাদের মেইন ইকুয়েশন থেকে আমরা বলতে পারি এখানে কার্বনের ভর হলো 12 গ্রাম এবং আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আছে এটার ভর আমরা জানি আণবিক ভর 44 গ্রাম। তো আমাদের মেইন ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে 12 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আমাদের 44 গ্রাম। তো এখান থেকে বলতে পারি যে 1 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 44 ডিভাইডেড বাই 12 গ্রাম। তো আমাদের প্রশ্নে যেহেতু 0.00055 গ্রাম কার্বন ছিল, তো এইখান থেকে আমাদের কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটা একটু আমরা বের করি। 44 ইন্টু 0.00055 ডিভাইডেড বাই 12 গ্রাম। তো এখান থেকে আমরা অ্যান্সারটা পাবো 0.0020167 গ্রাম। অর্থাৎ আমাদের প্রশ্নে যে পরিমাণ কার্বন ছিল সেই পরিমাণ কার্বন থেকে আমাদের এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। অর্থাৎ আমাদের প্রশ্নের কার্বন থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডের ভর পেয়ে গেলাম এবং আমাদের এই কার্বন ডাইঅক্সাইডের ভরটা আমরা যদি জাস্ট এখানে বসাই দিই তাহলে আমাদের ভিটা পেয়ে যাব। তো আমরা একটু বসাই। তো এখানে আমরা লিখতে পারি V/22.414 ইজ ইকুয়াল টু আমাদের যে ভর ডাব্লিউটা বের করছি 0.0020167। এটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা একটু আগে যে এখানে বের করলাম। দেন আমাদের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হলো 44। এখান থেকে V ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 1.027 ইন্টু 10⁻³ লিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বইটা আসা এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এই ম্যাথটা লাইন বাই লাইন একটু বড় করে করছি। বাট বুয়েট এক্সাম হলে খাতাতে তোমরা কিন্তু এত বড় স্পেস পাবা না, তখন তোমরা ইজিলি এই ম্যাথটা শর্টকাটে একটু ছোটো করে করবা এবং আমি আশা করি তোমরা এটা করতে পারবা ইনশাআল্লাহ। এবার আমরা এডমিশনে আসা কিছু এমসিকিউ সলভ করি। তো আমরা শুরুতেই সলভ করি বুয়েট 2022-23 সালে আসা একটা এমসিকিউ। তো এখানে বলা আছে যে 100টি স্বাক্ষর দিতে 300 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হলে প্রতিটি স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু ব্যয়িত হবে। অর্থাৎ 100টা স্বাক্ষর দিতে আমার 300 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন, তাহলে প্রতিটা স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু, কতটি, বা এখানে আমার কী জানতেছে সংখ্যা। অর্থাৎ আমার বের করতে হবে যে একটা স্বাক্ষর দিতে কয়টা কার্বন পরমাণু প্রয়োজন। অর্থাৎ এখানে সংখ্যা বের করতে হবে বা n। আর আমরা জানি যেহেতু সংখ্যা বের করব, সংখ্যা বের করলে নিচে কি দেবো, একমলের সংখ্যা দ্বারা ভাগ দেবো। একমলের সংখ্যা কত আমার 6.023 ইন্টু 10⁻23 ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, এখানে আমাদের ভর দেওয়া আছে। ভর কত দেওয়া আছে আমাদের 300 মিলিগ্রাম। অর্থাৎ ডাব্লিউ দেওয়া আছে 300 মিলিগ্রাম। আমরা তো ভরের একক গ্রাম বসাবো, তো মিলিগ্রাম থেকে আমরা গ্রামে নিব কীভাবে, জাস্ট 1000 দ্বারা ভাগ দিব এবং এটা আসবে আমাদের 0.3 গ্রাম। যেহেতু আমাদের বের করতে বলছে n অর্থাৎ সংখ্যা, তাই আমরা বাম পাশে বসাবো সংখ্যা, এবং যেহেতু আমাদের প্রশ্নে ভর দেওয়া আছে তাই আমরা এই পাশে বসাবো আমাদের ভর বা ডাব্লিউ, এবং নিচে আমাদের কি বসবে, পারমাণবিক বা আণবিক ভর। যেহেতু আমাদের এখানে গ্রাফাইট বলছে এবং আমরা জানি গ্রাফাইট বা কার্বনের পারমাণবিক ভর হলো 12, এবং আমাদের এখানে যে ডাব্লিউটা আছে এই ডাব্লিউটা আমাদের এখন বসাতে হবে। এখন প্রশ্ন হলো আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0.3 গ্রাম বা 300 মিলিগ্রাম বসাবো কি বসাবো না। উত্তর হচ্ছে না, কারণ আমাদের এখানে বলে দিচ্ছে যে 100টা স্বাক্ষর দিতে 300 মিলিগ্রাম বা 0.3 গ্রাম গ্রাফাইট প্রয়োজন। বাট আমাদের তো বের করতে বলছে প্রতিটা স্বাক্ষরে কতটুকু লাগে। তো এখান থেকে আমরা লিখি যে আমাদের 100টা স্বাক্ষরে গ্রাফাইট প্রয়োজন 300 মিলিগ্রাম বা 0.3 গ্রাম। তো এখানে যেহেতু আমাদের একটা স্বাক্ষর দিতে কতটুকু লাগে সেটা বের করতে বলছে, তাই আমরা এখানে একটা স্বাক্ষরের জন্য বের করব। সেটা কীভাবে বের করবো, 0.3 ডিভাইডেড বাই 100 গ্রাম, এবং আমাদের এখানে আসবে 0.003 গ্রাম। অর্থাৎ আমরা একটা স্বাক্ষর দিতে যে পরিমাণ কার্বন বা গ্রাফাইট প্রয়োজন সেটার ভর বের করলাম এবং সেই ভরটাই আমরা এখানে বসাবো। তো পরের লাইনে আমরা লিখতে পারি n ইজ ইকুয়াল টু ডাব্লিউ এর মান বসাই আমরা 0.003 ডিভাইডেড বাই কার্বনের পারমাণবিক ভর হলো 12 ইন্টু এটা ভাগাস ওই পাশে গেলে হবে গুণ
এবং ফাইনালি আমরা অ্যান্সারটা পাবো 1.5 ইন্টু 10⁻20 টি, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে গ। এবার আমাদের নেক্সট প্রশ্ন, সেটা আসছে ঢাকা ভার্সিটি 2018-19 সালে, এবং বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপিতে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে। তো এটা তোমরা চাইলে সবগুলা গ্যাসের ক্ষেত্রে W/M ইজ ইকুয়াল টু V/STPতে আয়তন কত 22.414, এটা বসায় সবগুলা গ্যাসের আয়তন আলাদা আলাদা বের করতে পারো। বাট ঢাকা ইউনিভার্সিটি এক্সামে তুমি প্রতিটা এমসিকিউ দাগানোর জন্য অনেক কম সময় পাবা, 30 থেকে 40 সেকেন্ড সময় পাবা। তো তুমি যদি এভাবে ডিটেলস করো তাহলে তুমি দেখবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, এর জন্য একটু স্মার্ট ওয়েতে করতে হবে। তো আমরা দেখো একটু স্মার্টলি সলভ করি। তো আমাদের যেহেতু ভর দেওয়া আছে 1 গ্রাম, তাই আমরা লিখবো W/1 মোল, অর্থাৎ আণবিক ভর ইজ ইকুয়াল টু, আমাদের যেহেতু বলছে এসটিপিতে কত লিটার, তাই আমরা লিখবো V/22.414 লিটার। আচ্ছা, এখান থেকে বলো, দেখো আমাদের সবার ভরই কিন্তু কত গ্রাম বলছে 1 গ্রাম, অর্থাৎ সবার ভরটা ফিক্সড 1 গ্রাম, এবং সবার ক্ষেত্রেই এই যে নিচে 22.414 এটা কিন্তু সবার ক্ষেত্রেই ফিক্সড, অর্থাৎ এই মানগুলো আমার এখানে যে 4টা গ্যাস আছে 4টা গ্যাসের জন্যই ফিক্সড, কারণ সবার ক্ষেত্রে আমাদের বলছে 1 গ্রাম, তাই ডাব্লিউ সবার ক্ষেত্রে 1, এবং নিচে 22.414 এটা তো ধ্রুবক, এটা তো সবার ক্ষেত্রে সেম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ধ্রুবকগুলো যদি বাদ দিই তাহলে আমরা লিখতে পারি না 1/m ইজ প্রপোর্শনাল টু ভি। তো এই সম্পর্ক থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে যে ভি আয়তন, এই আয়তনের সাথে আমাদের আণবিক ভর এম এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর যত বেশি হবে আয়তন তত কম হবে, আণবিক ভর যত কম হবে আয়তন তত বেশি হবে, কারণ এখানে 1/m আকারে আছে। তো নিচে যত বড় সংখ্যা দ্বারা ভাগ দিবা ভির মান তত কমবে, আর নিচে এম এর মানটা যত ছোটো হবে ভির মানটা তত বেশি হবে, অর্থাৎ সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। তাই আমাদের এম এর মান যত ছোটো হবে ভির মানটা তত বেশি হবে, এবং সেই গ্যাসটা বেশি আয়তন দখল করবে। তো এখানে যে 4টা গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আর্গন গ্যাস, এই সবগুলা গ্যাসের ভিতর আমার যে হাইড্রোজেন গ্যাস আছে, এই হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত, মাত্র 2 গ্রাম, এটা সবচেয়ে কম আণবিক ভর বিশিষ্ট গ্যাস, তাই এটার আয়তনটা হবে কি সবচেয়ে বেশি, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে এটা। আমাদের এরপরের প্রশ্নটা হলো রাজশাহী ইউনিভার্সিটি 2023-24 সালে আসছে। তো এখানে বলছে যে একটি কার্বন 12 পরমাণুর ভর প্রায় কত গ্রাম, অর্থাৎ কত গ্রাম আমার বের করতে বলছে ডাব্লিউ, এবং আমার বলছে একটি কার্বন অর্থাৎ এন, অর্থাৎ কার্বনের সংখ্যা আমার দেওয়া আছে একটা, এবং আমার বের করতে বলছে কত গ্রাম অর্থাৎ ভর। তো এখানে যেহেতু আমাদের কার্বনের সংখ্যা দেওয়া আছে এন, তাই আমি এন লিখলাম, নিচে লিখবো এক মোলের সংখ্যা কত 6.023 ইন্টু 10⁻23 ইজ ইকুয়াল টু, আমার বের করতে বলছে ভর কত গ্রাম ডাব্লিউ, আর ডাব্লিউ যেহেতু লিখবো নিচে লিখবো আমার 1 মোলের ভর, 1 মোল কার্বন পরমাণুর ভর কত, এখানে বলে দিছে যে 12, অর্থাৎ আমার নিচে হবে 12। তো এখানে আমার একটা কার্বন যেহেতু বলছে, তাই আমার এখানে এন এর মান কত 1, তাই আমরা লিখতে পারি 1/6.023 ইন্টু 10⁻23। এখান থেকে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 ইন্টু 12 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। তো এখন তোমরা কিন্তু এটা ক্যালকুলেটার দিয়ে সলভ করতে পারবে না, কারণ এটা যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি 2023-24 সালে আসছে, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটিতে ক্যালকুলেটার অ্যালাউ না, তাই এটা তোমাদের ক্যালকুলেটর ছাড়া সলভ করতে হবে। তো এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করবা, তো আসো দেখি এটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করতে পারি। তো উপরে আমরা লিখলাম 12, আর নিচে আমাদের এই সংখ্যাটা লিখলাম 6.023। এখন আমাদের নিচে যেটা 10⁻23 প্লাস আকারে আছে, এটা যদি উপরে লিখে তাহলে আমরা কিভাবে লিখতে পারি 10⁻23, দুইটা কিন্তু একই জিনিস বুঝাইছে। আচ্ছা, এখন এখানে আছে 12 আর এখানে আছে 6, তো এটা যদি আমরা কাটাকাটি করি 12কে 6 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে, 2-র কাছাকাছি কিছু একটা আসবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসবে 2-র কাছাকাছি ইন্টু 10⁻23। দেখো তো 2-র কাছাকাছি কোন অ্যান্সারটা আসছে, 2-র কাছাকাছি আমার এটাও আছে এবং এটাও আছে। এখন দেখার বিষয় হলো দুইটাই যেহেতু 2-র কাছাকাছি, বাট আমার এখানে পাওয়ার হিসেবে আমার এখানে কত ছিল 10⁻23, অর্থাৎ এখানে আমার 10⁻23 আছে, এটা হলো আমার অ্যান্সার, বাট এখানে পাওয়ার হিসেবে আছে 10⁻24, অর্থাৎ এটা আমার অ্যান্সার হবে না। আশা করি বুঝতে পারছো যে কীভাবে হাতে কলমে ক্যালকুলেশন করতে হয়। আমাদের নেক্সট প্রশ্নে যাই, যেটা আসছে মেডিকেল 2023-24 সালে। তো এখানে বলা হয়েছে যে এনটিপিতে 2.24 লিটার গ্যাসে কতটি কার্বন ডাইঅক্সাইড মলিকিউল আছে, কতটি, অর্থাৎ এখানে আমাদের সংখ্যা বের করতে বলছে, আমাদের বের করতে বলছে এন সংখ্যা, এবং নিচে আমরা কি দিয়ে ভাগ দেবো, এক মোলের সংখ্যা কত 6.023 ইন্টু 10⁻23।
ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমাদের প্রশ্নে দেওয়া আছে আয়তন, অর্থাৎ আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই 1 মোলের আয়তন। এখন এখানে যে এনটিপি দেওয়া আছে, এনটিপিতে আমাদের 1 মোলের আয়তন হলো 24.04 লিটার, এবং আমরা যদি এই এনটিপির এই মানটা বসায় করি তাহলে এখানে আমাদের অপশনের সাথে মিলে না। তারা প্রশ্নে এখানে এনটিপি লিখলেও তারা হয়তো এখানে এসটিপি বোঝাতে চেয়েছে, এবং আমরা যদি এসটিপিতে 1 মোলের আয়তন 22.414 বসাই তাহলে আমাদের অ্যান্সারটা মিলে। তো আমরা মানগুলা বসাই। আমাদের আয়তন ভি দেওয়া আছে 2.24 ডিভাইডেড বাই 22.414। তো পরবর্তীতে আমরা এন ইজ ইকুয়াল টু বলতে পারি। তো এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে পারবো না, কারণ আমাদের মেডিকেলেও কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না। তো আসো দেখো এটা আমরা কীভাবে হাতে কলমে সলভ করতে পারি। তো এখানে 2 দেওয়া আছে, এখানে 22 দেওয়া আছে, তো আমরা বলতে পারি এটা কাটলে মোটামুটি 10-এর কাছাকাছি একটা কিছু হবে। এবং আমাদের এই 10টাকে যদি উপরে 10⁻23 দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে, আমাদের উপরে 10⁻23 বলতে কি বোঝায়, এখানে 23টা 10 আছে এবং নিচ থেকে যদি একটা 10 দিয়ে ভাগ দিই তাহলে 23টা 10 থেকে একটা 10 বাদ যাবে, কাটাকাটি চলে যাবে। তো উপরে আমার অ্যাকচুয়ালি থাকবে কত, 10⁻22, অর্থাৎ একটা 10 বাদ যাবে। তো আমাদের অপশনে দেখতে হবে কোথায় 10⁻22 আছে, অর্থাৎ আমার এখানে আছে 10⁻22, অর্থাৎ আমার এটা হবে অ্যান্সার, এবং এটা তো আমার এখানে ছিলই আগে থেকে। আশা করি তোমরা এই হাতে কলমে ক্যালকুলেশনটাও বুঝতে পারছো। এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালের একটা এমসিকিউ সলভ করব, এবং এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। দেখো এখানে কি বলছে যে এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি কি হতে পারে। ধরো গ্যাসটি কি হতে পারে এটা আমরা কিচ্ছু জানি না, তো আমাদের ওই আগের কনসেপ্টে ইউজ করবো। শুরুতে যথারীতি প্রশ্নে যা যা দেওয়া থাকবে সেগুলোকে লিখে নেব। যেহেতু আমাদের এখানে 3.2 গ্রাম ভর দেওয়া আছে, অর্থাৎ আমাদের ডাব্লিউ দেওয়া আছে, তাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু নিচে হলে 1 মোলের ভর, 1 মোলের ভরটাকে কি বলে আমরা আণবিক ভর, ইজ ইকুয়াল টু এখানে যেহেতু আমাদের আয়তন দেওয়া আছে, আয়তন মানে কি আমাদের ভি, এবং নিচে হলে 1 মোলের আয়তন, এসটিপিতে 1 মোলের আয়তন কত 22.414, এবং আমাদের এই যে ভরটা দেওয়া আছে গ্যাসের 3.2 গ্রাম, এবং নিচে ডিভাইডেড বাই এম আণবিক ভরটা লিখলাম, এবং আমাদের যে আয়তনটা দেওয়া আছে 2.24, এবং নিচে আমাদের 1 মোলের আয়তন 22.414 লিখলাম। এইখান থেকে আমাদের এম ইজ ইকুয়াল টু আসবে 32 গ্রাম, অর্থাৎ আমার যে গ্যাসটা ছিল সেই গ্যাসের আণবিক ভর হলো 32 গ্রাম। এখন হয়তো তুমি গেস করতে পারতেছো যে এই গ্যাসটার নাম কি। আচ্ছা বলো তো 32 গ্রাম কোন গ্যাসের আণবিক ভর? 32 গ্রাম কার আণবিক ভর? আমাদের অক্সিজেন গ্যাসের আণবিক ভর হলো 32 গ্রাম। 16 × 2 ইজ ইকুয়াল টু 32 গ্রাম। তো আমাদের কিছু গ্যাসের আণবিক ভর একটু মুখস্থ থাকা লাগবে, যেমন আমাদের ক্লোরিন গ্যাসের আণবিক ভরটা হলো আমাদের 71 গ্রাম, আমাদের নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হলো 14 × 2 বা 28 গ্রাম, তারপরে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর হলো 44 গ্রাম। আমরা যদি গ্যাসের আণবিক ভরগুলো জানা থাকে তাহলে আমরা এই ধরনের প্রশ্ন ইজিলি সলভ করতে পারবো। আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। এবার আমাদের ক্লাসের সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা, যে প্রশ্নটা আমি ক্লাসের শুরুতে বলছিলাম, আমি বলছিলাম যে 1 ফোঁটা পানির ভিতর ঠিক কতগুলা অণু থাকবে এবং এটা গণনা করতে তোমার কত সময় লাগবে, এবং আমি তোমাদের বলছিলাম যে এই ক্লাসটা করার পর তোমরা এটার অ্যান্সার নিজেরাই দিতে পারবে। তো চলো আসো আমরা এটা ক্যালকুলেশন করি। তো আমরা একটা পাল্লাতে আগে শুরুতে 1 ফোঁটা পানি নিলাম এবং দেখলাম যে আমাদের এই 1 ফোঁটা পানির ভর 0.05 গ্রাম। নর্মালি আমাদের 1 ফোঁটা পানির ভর এটাই হয়, কম বেশি হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইমে আমাদের 1 ফোঁটা পানির ভর সাধারণত আমরা 0.05 গ্রামই পেয়ে থাকি। তো যেহেতু আমরা 1 ফোঁটা পানির ভর জানি, অর্থাৎ ডাব্লিউ জানি, নিচে আমরা পানির আণবিক ভর এম বসাবো, ইজ ইকুয়াল টু কতটি অণু থাকবে, অণুর সংখ্যা গণনা করতে বলছে, অর্থাৎ উপরে আমরা বসাবো এন এবং নিচে বসাবো 1 মোলের অণু। 1 মোলের অণু কত 6.023 × 10⁻23। তো এখানে আমরা পানির ভর পাইছি 0.05, আর পানির আণবিক ভর আমরা জানি 18 গ্রাম। তো এটা বসাবো, এবং এখান থেকে আমরা এন ইজ ইকুয়াল টু পাবো 1.67 × 10⁻21, অর্থাৎ আমাদের 1 ফোঁটা পানিতে 1.67 × 21টি পানির H2O অণু থাকে। এখন প্রশ্ন করছি যে এটা গণনা করতে কত সময় লাগবে। আমি ধরে নিলাম আমার একটা পানির অণু গণনা করতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে এতগুলা পানির অণু গণনা করতে আমার ঠিক এই পরিমাণ সময়ই লাগবে, অর্থাৎ 1.67 × 10⁻21 সেকেন্ড সময় লাগবে আমার পানির অণুগুলা গণনা করতে।
এবং আমাদের এই যে সেকেন্ড সময়টা, এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 5.3 ইন্টু 10⁻13 বছর বা 53 ট্রিলিয়ন বছর। অর্থাৎ আমাদের প্রতিটা পানির অণু গণনা করতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 ফোঁটা পানির 1.67 ইন্টু 10⁻21টি পানির অণু গণনা করতে আমাদের 53 ট্রিলিয়ন বছর সময় লাগবে। আর তোমরা জানলে অবাক হবে যে আমাদের মহাবিশ্বের বয়স হলো 13.8 বিলিয়ন বছর। অর্থাৎ তোমার 1 ফোঁটা পানির অণু গণনা করতে যে সময় লাগবে সেটা মহাবিশ্বের বয়সের থেকে অনেক অনেক বেশি। আর আমি তো তোমাদের বলছিলাম তোমরা জীবন দশায় গণনা করতে পারবে কিনা। অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির বয়স নিয়েও তুমি 1 ফোঁটা পানির অণুর সংখ্যা গণনা করতে পারবে না। আর আমার আর তোমার জীবন দশার মাত্র 60-70 বছরের জীবন নিয়ে 1 ফোঁটা পানির অণুর সংখ্যা গণনা করার স্বপ্ন দেখা তো একটা বিলাসিতা। বাট আজকের ক্লাস করার পর মোলের ধারণা থেকে থিওরিটিক্যালি তুমি 1 ফোঁটা পানির অণুর সংখ্যা ইজিলি বের করতে পারবা। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। তো সবার প্রতি একটা কথা, আমি নিজে শিখি এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তো আমার মাঝে যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ধরিয়ে দিবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।